কিন্তু তুমি কিভাবে এলে এখানে? আমার কিছু অলৌকিক শক্তি আছে, তার দরুনই আমি এখানে আসতে পেরেছি। চলে যাও, রাক্ষসটা এখানে আসার আগে তুমি এখান থেকে চলে যাও। না, যুবরাজকে না নিয়ে আমি কোথাও যাব না। পাগলামি করো না, ওই রাক্ষসটা খুব ভয়ঙ্কর। এখানে যারা আসে তাদের সবার শক্তিও কেড়ে নেয়, আর আর সবাইকে ঘুমের দেশে পাঠিয়ে দেয়। আচ্ছা, তুমি যে বললে তুমি ওই রাক্ষসের বোন, তবে তোমাকে কেন এইভাবে ও শিকল দিয়ে বেঁধে রেখেছে? সে অনেক কথা। আসলে আমরা যমজ ভাই বোন। এই ঝিল রাজ্যের রাজকন্যা আমি, আর ও রাজপুত্র। কিন্তু ছোট থেকেই আমার ভ্রাতা ছিল প্রচন্ড জেদি। পিতামাতার কোনো কথাই সে শুনতো না। আমাদের ঝিল রাজ্যের সমস্ত সদস্যদের সে হেয় করত। একদিন তোর এত বড় সাহস! তুই একটা সাধারণ মালির ছেলে হয়ে আমার পোশাক পরিস? খোল, এক্ষুনি এই পোশাকটা খোল। আমাকে আমাকে এই পোশাকটা রানীমা দিয়েছেন। আসলে আমার সমস্ত পোশাক ছিঁড়ে গেছে, তো তাই এটা রানীমা আমাকে পরতে দিয়েছেন রাজপুত্র। রানীমা দিয়েছেন তো কি হয়েছে? এটা আমার পোশাক। আমার জিনিস কেউ স্পর্শ করুক সেটা আমার একেবারে পছন্দ নয়। খোল, খোল বলছি এক্ষুনি। ছেড়ে দিন আমায় রাজপুত্র, এক্ষুনি এই পোশাকটা খোল। ছেড়ে দিন আমায় রাজপুত্র। এটা তুমি কি করছো? তুমি কেন আমার পোশাক ওই মালির ছেলেটাকে দিয়েছো? ওকে তুমি এক্ষুনি এই পোশাকটা খুলে ফেলতে বলো। কেন, কি হয়েছে? এই পোশাকটা ওকে দিয়েছি তো কি হয়েছে? তোমার তো এই পোশাকটা আর হয় না রাজপুত্র। তাহলে এটা যদি অন্য কারোর কাজে লাগে তাহলে ক্ষতি কি? লাভ ক্ষতি আমি কিচ্ছু জানি না, তবে আমার জিনিস কেউ স্পর্শ করুক সেটা আমার একেবারেই পছন্দ নয়। আর এই ছেলেটা আমার পোশাক পরিধান করেছে, ওকে তো আমি মেরেই ফেলবো। রাজপুত্র! রাজপুত্রের এমন ব্যবহারে ঝিল রাজ্যের রাজা ও রানী দুজনেই খুব কষ্ট পেতে থাকে। ধীরে ধীরে রাজকন্যা ও রাজপুত্র দুজনেই 25-এর গণ্ডিতে পা ফেলে, কিন্তু তখনও রাজপুত্রের স্বভাবে কোনো পরিবর্তন আসে না। তাই তারা রাজকন্যাকে ঝিল রাজ্যের রানীর আসনে বসান। নিজের চোখের সামনে রাজকন্যাকে রানী হতে দেখে রাজপুত্র আরো ক্ষিপ্ত হয়ে যান। শুরু করে তন্ত্র সাধনা, কালো জাদু, আর হয়ে ওঠে এক নৃশংস রাক্ষস। ওই রাক্ষসটা নিজের তন্ত্রবিদ্যা আর কালো জাদু করে আমার পিতা মাতাকেও ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছে, আর আর আমার সমস্ত শক্তি কেড়ে নিয়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে। কেঁদো না রাজকন্যা, কেঁদো না। আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি। আচ্ছা, আমাদের যুবরাজকে ওই রাক্ষস কোথায় লুকিয়ে রেখেছে তুমি জানো? হ্যাঁ, জানি। কিন্তু ওই রাক্ষসটা যদি মারা যায় তাহলে তাহলে সবাই আবার তাদের প্রাণ ফিরে পাবে। আচ্ছা, ওই রাক্ষসটাকে হত্যা করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে। কি সেই উপায়, আমায় বলো। এই ঝিল থেকে বেরিয়ে প্রথম যে সুন্দরী গাছ পড়বে তার ডালই যদি ওই রাক্ষসের বুকে এপার ওপার করা যায় তবেই সে মারা যাবে। কিন্তু এটা তো অসম্ভব। সম্ভব, আমি পারবো। তুমি পারবে পারবে ওকে হত্যা করতে? পারতে তো আমাকে হবেই। তবে খুব সাবধান। সুন্দরী গাছের ডাল স্পর্শ করার সাথে সাথেই ওই রাক্ষস তোমাকে মারার জন্য সেখানে উপস্থিত হবে। চিন্তা নেই, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাজকন্যাকে কথা দিয়ে বীর ঝিল থেকে আবারও উপরে উঠে আসে। এবং সামনেই দেখতে পায় সেই সুন্দরী গাছ। তবে এই সেই সুন্দরী গাছ। গাছটির দেখা পেতেই বীর গাছটির একটি ডাল ভেঙে নেয়, আর তখনই সেই রাক্ষসটিও সেখানে এসে হাজির হয়। কে তুই? এই গাছে কেন হাত দিয়েছিস? দুষ্ট রাক্ষস, তুই চলে এসেছিস তবে? তাকিয়ে দেখ, তোর মরণ বাণ আমার হাতে। কে তুই? আমি বীর, তোর মৃত্যুদূত। এই
তুই আমার মৃত্যুদূত। দেখ তবে। এইভাবে কিছুক্ষণ বীরের সঙ্গে ওই রাক্ষসের লড়াই চলতে থাকে। লড়াই যখন তুঙ্গে তখন বীর সেই সুন্দরী গাছের ডালটি রাক্ষসের দিকে ছুড়ে দেয়। আর রাক্ষসের দিকে পড়তেই সেটি একটি ধারালো অস্ত্রে পরিণত হয় এবং রাক্ষসটির বুকটিকে এফোর ওপর চিরে ফেলে। মুহূর্তের মধ্যেই সেই রাক্ষসটি মাটিতে লুটিয়ে পড়ে, ধীরে ধীরে তার মুখর দেহ ছাইয়ে পরিণত হয়। বীর, আজ তোমার জন্য আমার এই এতগুলো মানুষ প্রাণ ফিরে পেয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না না যুবরাজ, আমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না, এটা তো আমার দায়িত্ব। আমরা তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করি। তুমি অনেক সুখী হও, অনেক সুখী হও তুমি।